বাবা মা তার সন্তানকে ভালো কাজ ভালো আদর্শের শিক্ষা দেন। শিক্ষা এই কারণেই দেন যে তার সন্তান যদি আজকে ভালো কাজ করে তাহলে আগামীকালকে ভালো কাজের সে প্রতিদান পাবে। আজকে যদি সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেই অন্যায়ের সে নেগেটিভ প্রতিদান পাবে। ভালো কাজের শিক্ষাটা এই কারণেই দেয়া হয় যে এই ভালো কাজের পরিণামে কিংবা পরিণতিতে তার কপালে যেন ভালো কিছুই যুক্ত হয়। আমরা যদি ধর্মের দিকে দেখি, আমাদের নবী করিম তিনি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন এবং তার জীবনী থেকে আমরা দেখি যে নবীর পথে কাঁটা বিছাচ্ছিল যে বুড়ি, সেই বুড়ি একদিন কাঁটা বিছানোর শক্তি হারিয়ে ফেললেন, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে কাঁপছেন, কাঁটা আর বিছাতে পারলেন না। তার শাস্তি তিনি পেয়ে গেলেন, কিন্তু আমাদের নবীজি কিন্তু কাঁটা না বিছাতে দেখে বুড়ির গৃহে গিয়ে খোঁজ নিলেন যে তার কোনো বিপদ হলো কিনা। তারপরে দেখলেন অসুস্থ, সেই বুড়ির সেবা করলেন। এই যে শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোনো শিক্ষাই বলে না যে খারাপ শিক্ষা কিংবা অনৈতিক কোনো শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র সরকার পেয়েছি, একটা মাত্র সরকার প্রধান আমরা পেয়েছি যিনি বাংলাদেশ রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছিলেন এবং এই জেনারেশনকে শিখিয়েছিলেন তোমরা খারাপ কাজ করো, তোমরা মন্দ কাজ করো, তোমরা ওকে মারো, ওকে মারো, ওকে আক্রমণ করো, মব করো, চাঁদাবাজি করো, এটা করো, ওটা করো, এই ব্যাপারগুলো শিখিয়েছেন। প্রফেসর ইউনূসের কথা বলছি। এবং তিনি তার সাকরেদদের এই শিক্ষা দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে ইঁটটি মারলে পাটকেলটি খেতে হয়। আজকে আপনি যে কর্মটা করছেন, আগামীকালকে হোক, পরশু হোক, 10 বছর 50 বছর পরে হোক, সেই কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, এটাই বাস্তবতা। সেই ব্যাপারে যে সচেতন থাকে সে খারাপ ফলাফল ভোগ করে না, যে অসচেতন থাকে তাকে খারাপ ফল ভোগ করতে হয়। আওয়ামী লীগের যে মহাপতন হলো 2024-এর 5 আগস্ট, সেই পতনের মধ্য দিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকে, হ্যাঁ, আওয়ামী লীগ বলতেই পারে তাদের বিরুদ্ধে এত অভিযোগ, সব অভিযোগ তো সত্য নয়, সব অভিযোগ অবশ্যই সত্য নয়, কিছু অভিযোগ তো সত্য। সেই কিছু অভিযোগ সত্য, সেগুলো তাদের যে ভুল কাজেরই পরিণতি, সেটা যদি তারা আজকে বুঝতে পারে তাহলে আগামীতে তারা ফ্রেশ হয়ে আবারও পথযাত্রা তারা শুরু করতে পারবে। কিন্তু আজকে যারা ভুল পথে, যারা ইট মারছে অন্যের ঘরে, তারা কি ভেবে দেখছে একবার যে আমি অন্যের ঘরে ইট মারছি, আমার ঘরের ঠিকানাটাও ওই ব্যক্তি জানতে পারে, কিংবা কোনো একদিন খুঁজে আমার ঘরে ইটের চাইতে বড় পাথর টুকরা মারতে পারে? সেরকমই একটা কথা বললেন বিএনপি থেকে বহিষ্কৃত, স্বতন্ত্র নির্বাচন করে জেতা ব্রাহ্মণবাড়িয়ার এমপি রুমিন ফারহানা। রুমিন ফারহানা অসাধারণ একটা মন্তব্য করেছেন এবং এই প্রজন্ম যে ভুল পথে আজকের রাজনীতি যারা পরিচালনা করছেন, তারা অনেকেই যে ভুল পথে আছেন এবং তাদের পরিণতি যে খুবই খারাপ হতে পারে, সেই ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করলেন। তার এই সতর্ক বার্তার প্রেক্ষাপটে অনেকে তাকে আবার ফ্যাসিস্টের দোসরও বলতে পারে, কারণ এই সমাজে আপনি ভালো কথা বললে আপনি মূল্যায়ন পান না, এটাই বাস্তবতা হয়ে গেছে। চলুন রুমিন ফারহানার সেই বক্তব্য দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আগামীর জন্য আমরা সত্যিই প্রস্তুত আছি কি না। সঙ্গে যাওয়ার আগে সাংবাদিক আনিস আলমগীরের কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আনিস আলমগীরকে প্রফেসর ইউনূস জেলে নিলেন কেন, কারাগারে নিলেন কেন, আপনাদের কি মনে আছে? আনিস আলমগীর টক শোতে একাধিক দিন, সম্ভবত একাধিক দিন কিংবা একদিন তো অবশ্যই একদিন বলেছিলেন যে প্রফেসর ইউনূস তার সাঙ্গপাঙ্গ দিয়ে যে আওয়ামী লীগের বাড়ি ভাঙছে, গণভবন ভাঙছে, 32 নম্বর ভাঙছে, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙছে, আওয়ামী লীগের লোকজন কি প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা জানে না? আওয়ামী লীগের লোকজন কি গ্রামীণ ব্যাংকের ঠিকানা জানে না? গ্রামীণ ব্যাংকের হেড অফিস কোথায় সেটা জানে না? তারা গিয়ে তো প্রফেসর ইউনূসের বাড়ি ভাঙবে, গ্রামীণ ব্যাংক ভাঙবে, এই কথা বলেছিলেন। আমি একাধিকবার বলেছি, তারপরে আবারও বলি, আনিস আলমগীর এইভাবে তির্যকভাবে না বললেও পারতেন।
আরও সমীহ করে হয়তো তিনি বলতে পারতেন, কিন্তু এই কথা একেবারে চূড়ান্ত বাস্তবতা। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি যেভাবে আমরা দেখে আসছি এটাই বাস্তবতা, এবং সেই কথা বলে তিনি জেলে গিয়েছিলেন। ঠিক একই কথা এবার রুমিন ফারহানা বললেন। রুমিন ফারহানার শিরোনামটা দেখে নিন, ইত্তেফাকের শিরোনাম, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্য প্রস্তুত থাকবেন। রুমিন ফারহানা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্য প্রস্তুত থাকবেন। রুমিন ফারহানা কিছুদিন আগে বাংলাদেশের একজন খুবই সিনিয়র আইনজীবী তিনি বলেছিলেন যে আজকে যে জুলাই যোদ্ধা কিংবা উপদেষ্টা মব করছে কিংবা মবে উস্কানি দিচ্ছে তার বয়স আজকে 25 বছর। 50 বছর পরে হলেও, তার বয়স যখন 75 বছর হবে, 50 বছর পরেও আওয়ামী লীগের নাতিপুতিরা যদি কোনোদিন ফিরে আসে, তবুও সেদিন ফিরে এসে এই 25 বছরের যুবক যার বয়স তখন 75 বছর হবে তার উপরে প্রতিশোধ নেবে। এই কথাটাকে আমরা স্মরণে রেখে পদক্ষেপ নিই কিংবা আমাদের পথ চলা নির্ধারণ করি। রুমিন ফারহানা সম্ভবত সেটাই বোঝাতে চাইছেন। চলুন একটু বিস্তারিত যাই। তিনি বলছেন যে ভুয়া মামলা দায়ের এবং মামলাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির সাবেক এই নেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি এই কথা বলেছেন, যেটা নিয়ে ইত্তেফাক নিউজ করেছে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণও দিয়েছেন। বলেছেন, ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন, পরিণতির জন্য প্রস্তুত থাকবেন দয়া করে। জনপ্রিয় এই আইনজীবী ও রাজনীতিবিদ তার পোস্টে সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি আসার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার নেটিজেন সাথে সাথেই এটা রিচ করেছে। এই যে কথা, মানে আপনি ভুয়া মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করছেন, মব করছেন, এর বাড়ি ভাঙছেন, ওর বাড়ি ভাঙছেন, মানে এই কাজগুলো করছেন, ঠিক আছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, মানে যে কথা বললেই না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জুলাই আন্দোলনের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে একটা জাদুঘর অবশ্যই প্রয়োজনীয়। সেই জাদুঘর হতে পারত জাতীয় জাদুঘরের একটা গ্যালারি, কিংবা সেটার জন্য একটা আলাদা জাদুঘর তৈরি করা যেত, আলাদা একটা বিল্ডিং তৈরি করা যেত। কিন্তু গণভবন, যেটা কয়েকশো একরের জমির ওপরে নির্মিত প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনটা শুধুমাত্র শেখ হাসিনা থাকতেন বলে সেটাকে জুলাই জাদুঘর করার যে সিদ্ধান্ত প্রফেসর ইউনূসের, এটাকেই বলে প্রতিহিংসার সিদ্ধান্ত, প্রতিহিংসার রাজনীতি। আজকে আমরা দেখছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এসে তার নিজের ব্যক্তিগত ভাড়া করা বাড়িতে তিনি গুলশানে থাকছেন, তার থাকার জায়গা নেই। অথচ প্রধানমন্ত্রীর জন্য যে নির্ধারিত বাসভবন, সেই বাসভবনটাকে নষ্ট করে দেয়া হলো, কয়েকশো একরের জমি নষ্ট করে দেয়া হলো, কোনো কাজে আসবে না সরকারের, এরকম একটা সিদ্ধান্ত তারা নিলেন। এটা নিশ্চয়ই অতি আবেগের সিদ্ধান্ত, এবং ওই জায়গাতে জুলাই জাদুঘর করাটা অবশ্যই ভুল সিদ্ধান্ত, এবং এটা রাজনৈতিক প্রতিহিংসার সিদ্ধান্ত। আপনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সরকারি বুলডোজার সাপ্লাই দিলেন 32 নম্বর বাড়ি ভাঙার জন্য। কাজটা কি ঠিক হলো? 32 নম্বরের সঙ্গে আপনার শত্রুতা কি? 32 নম্বর তো কারো ব্যক্তিগত বাড়ি না, ওটা তো ট্রাস্ট হয়ে গেছে, ওটা একটা জাদুঘর। তাহলে ওটা গুড়িয়ে দিলেন কেন? বঙ্গবন্ধুর স্মৃতি মুছিয়ে দেওয়ার জন্য? শেখ হাসিনার অপশাসনের সঙ্গে বঙ্গবন্ধুর কি সম্পর্ক? নাকি বঙ্গবন্ধু কবর থেকে, টুঙ্গিপাড়া থেকে এসে গণভবনে এসে শেখ হাসিনাকে প্রতি রাতে কানে কানে বলে যায় যে, এই হাসু তুই ওঠ, ইউনূসকে টুক করে পদ্মা থেকে পদ্মা ব্রিজ থেকে টুক করে ফেলে দে, ইউনূসকে এটা কর ওটা কর, ইউনূস যখন আদালতে যাবে তখন লিফট বন্ধ করে দে, সে যেন সিঁড়ি দিয়ে 6 তলায় ওঠে, সিঁড়ি দিয়ে নামে। এগুলো বঙ্গবন্ধু শেখ হাসিনাকে এসে বলে দিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, রুমিন ফারহানা কিংবা আনিস আলমগীররা কিংবা ওই জ্যেষ্ঠ সাংবাদিকের কথা, যার কথা বললাম, তারা যখন অতি বাস্তবতার কথা বলছেন এবং দিনের পর দিন বলছেন, রাতের পর রাত বলছেন, তখন তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। অথচ গতকালকে উপদেষ্টা সাবেক
মাহফুজ আলম তিনি ইউনূসের সমস্ত অপকর্ম স্বীকার করে নিয়ে বলেছেন আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ফিরবে, এর পুরো দায় প্রফেসর ইউনূস এবং জুলাই যোদ্ধাদের। সেটা কি অস্বীকার করার মতো? অস্বীকার করবেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন, দীর্ঘ একটি স্ট্যাটাস। কিন্তু এই দীর্ঘ স্ট্যাটাসের একটি লাইন কিংবা একটি শব্দও এমন নাই যেটাকে আপনি উপেক্ষা কিংবা এড়িয়ে যেতে পারেন। এই স্ট্যাটাসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ঘটেছে সেসব তুলে ধরেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কাকে ক্ষমতায়িত করেছিল, কার কোলে গিয়ে তারা ক্ষমতা প্র্যাকটিস করেছিল, সেসব তিনি তুলে ধরেছেন। এই দীর্ঘ স্ট্যাটাসে তিনি কি বলেছেন সেটা আমি বলবো, তার আগে এই স্ট্যাটাসের সারাংশটি বলে নিই। এবং হঠাৎ করে শেখ হাসিনার বেশ কয়েকটি সাক্ষাৎকার ভারতীয় মিডিয়া যেদিন প্রকাশ পেয়েছে, সেই দিনে তিনি এরকম একটি স্ট্যাটাস দেওয়ার কি রাজনীতি রয়েছে, কি কারণ রয়েছে, সেসব নিয়ে কথা বলবো। তিনি তার স্ট্যাটাসে যা বলছেন সেটা আওয়ামী লীগ ফিরে গেছে। সেই যে ফিরে গেছে, এটার অনেকগুলো কারণ তিনি দেখিয়েছেন। কিভাবে ফিরে গেছে নাকি ফেরানো হয়েছে সেটাও তিনি লিখেছেন। এবং আওয়ামী লীগের বাকিটাও ফিরবে, তিনি সেই অ্যাজাম্পশন করে ফেলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কতটা জঘন্য ছিল এবং একটা সরকার যে কতটা খারাপ হইতে পারে তার পুরো স্ট্যাটাসেই সেটা ইঙ্গিত ছিল এবং সেটা তিনি স্পষ্টতভাবে বলেই ফেলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে জামাতের কোলে উঠেছিল এবং জামাত ব্যাকড সরকার হিসাবে গড়ে উঠেছে সেটাও তিনি লিখেছেন। আন্দোলনকারীরা কিভাবে মবকারী হয়ে গেলেন, যারা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছেন এবং একটি সরকারকে হটিয়েছে, একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সেই জুলাইয়ের আন্দোলনকারীরা কিভাবে ধীরে ধীরে মবকারী হয়ে গেলেন সেটা তিনি তুলে ধরেছেন। গুপ্তদের কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়িত করেছে তিনি সেটাও উল্লেখ করেছেন। মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিলেন সেদিন তিনি একটি থ্রেড দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালে তিনি বলেছিলেন একদিন সব ফাঁস করে দিব। সম্ভবত এটাই সেই স্ট্যাটাস যার মধ্যে তিনি অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন। তো সেখানে তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন। তো আমি একটু আপনাদেরকে বলি আওয়ামী লীগ কিভাবে ফিরেছে। তিনি সেটার যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হলো, আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। মানে আওয়ামী লীগের যে আদর্শ ধর্মতত্ত্ব সেটা তিনি বলছেন, এটা ধর্মটা যেভাবে স্ট্রংলি কাজ করে আওয়ামী লীগের আদর্শটাও সেই পরিমাণ বা সেই টাইপের স্ট্রং, তিনি এটা মিন করার চেষ্টা করছেন। এই ধর্মতত্ত্বের উপর আবার মানুষ ঈমান আনা শুরু করেছে। এই ঈমান আনা কেন শুরু করেছে? নিশ্চয় যে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকারকে বসানো হয়েছে সেই সরকার ব্যর্থ হওয়ার কারণে। সেই সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটা তিনি বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। ডানপন্থীদের উত্থানের জন্য কত ভয়াবহ অভিযোগ যে অন্তর্বর্তীকালীন সরকার ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে, যার কারণে লীগ ফিরেছে। তো আওয়ামী লীগকে আপনি হটিয়েছেন গণতান্ত্রিক অধিকার বা মানুষের, সব মানুষ মিলে একটা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে আপনি আওয়ামী লীগকে হটিয়েছেন, আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। সেখানে এসে আপনি ডানপন্থার উত্থান ঘটাচ্ছেন। মাহফুজ আলম বলছেন বলতে লিখছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল 17 বছরের মজলুমগণ। আমরা দেখেছি আদালতে কি ঘটেছে, আমরা দেখেছি সাবেক সিএসিকে কিভাবে জুতার মালা পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, মব কত পরিমাণ মব হয়েছে সেগুলো আমরা দেখেছি। আমি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এতগুলো স্বাক্ষরও করেননি যতগুলো মব তার আমলে হয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন হয়েছিল এবং মুসলিমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দেওয়া হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল।
আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মব স্টার বা যারা মব করেছেন তাদেরকে কিভাবে হিরো বানানো হয়েছে, তাদেরকে কিভাবে ফুলের মালা গলায় দেওয়ানো হয়েছে এবং তারা কিভাবে নায়ক হয়ে উঠেছেন, যাদের কেউ কেউ এখন বড় সড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, কেউ কেউ হয়তো সংসদেও আছেন, এরকমও অনেকে বলে থাকেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশনের নামে দিয়ে জনগণকে বিচ্ছিন্ন ও হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল আর বিএনপি ঠেকাতে জামাতকে কোলে নিল। অর্থাৎ যেদিন বিএনপি এবং অন্তরীণ সরকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো এবং বিএনপি থেকে রক্ষা পেতে জামাতকে কোলে নিল অন্তরীণ সরকার। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়ার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। ওই যে হাদি হত্যাকাণ্ডের পর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট যেভাবে হামলার শিকার হলো সেই ঘটনাগুলোকেই তিনি বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত, বিএনপি বা লীগের চুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তিনি বলছেন যে শুধু জামাতের কোলে উঠেনি, জামাতপন্থী আমলাদের কোলে উঠে বসেছিল বা নিজেদেরকে আমলাদের কাছে নিয়ে সমর্পণ করলো এই অন্তরীণ সরকার। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়া হয়েছিল, তাকে নতুন মিডিয়া অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে সবাই একজোট হয়েছিল, তিনি সেটার কথাই বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। মানে এই জুলাই সনদ বা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, তিনি বলছেন এটা আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হয়েছে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের সঙ্গে, অর্থাৎ একটা রেজিমেন্টেড গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনি সেটাকে বলছেন। এটাও ডানপন্থাকে তিনি ইঙ্গিত করছেন, বিশেষত জামাত ইসলামীকে ইঙ্গিত করছেন, যে যারা এক ধরনের রেজিমেন্টেড গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ, যারা এটা নিয়ে পরবর্তীতে রাজনীতি করতে পারবে, তাদের হাতেই তুলে দেওয়া হয়েছিল। তিনি বলছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাব কালচারের মতন রিগ্রেসিভ কালচারাল ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারন্ত হয়েছিল। আমরা দেখেছি কাওয়ালিকে কিভাবে আফোল্ড করা হচ্ছে, উদীচীর উপর হামলা চালানো হচ্ছে, ছায়ানটে হামলা চালানো হচ্ছে, কিন্তু বাঙালি তো ওই কাওয়ালির চেয়ে রবীন্দ্রসঙ্গীত বলেন, উদীচীর গান বলেন, এগুলাকেই বেশি ধারণ করে। এখানে মানুষ মুসলিম, এটা সত্য, কিন্তু এই মুসলিমরা একেবারে উগ্রবাদী মুসলিম না, কিন্তু কিছু উগ্রবাদী তাদেরকে পেট্রোনাইজ করার চেষ্টা করেছেন। তিনি বলছেন লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা হরণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। অর্থাৎ সবকিছুকে কিভাবে অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটারই তিনি ফিরিস্তি দিচ্ছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন কালচারালি, ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। ওই যে আমি প্রথমে যে 5টা পয়েন্ট বললাম, তিনি আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সারাংশটা তিনি তুলে ধরলেন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ যখন দেখেছে আওয়ামী লীগ পতনের পর আমরা আরো ভয়াবহ একটা দুঃশাসনের মধ্যে ছিলাম 18 মাস, তখন তো মানুষ খুব স্বাভাবিকভাবে, আমরা দেখেছি না অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই বলছিলেন আগেই ভালো ছিলাম, এই কথাগুলোর তো একটা মর্মার্থ রয়েছে এবং একটা অর্থ তো রয়েছে। মানুষ আগেই সত্যিকার অর্থে ভালো ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যে কত জঘন্য, কত ভয়াবহ ছিল সেটা তাদেরই একজন উপদেষ্টার একটি স্ট্যাটাসে স্পষ্ট হচ্ছে, এবং তিনি যা বলেছেন এগুলোর কোনোটাই অসত্য না। এবং এই সবগুলো কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাত্র 2024 সালের 5 আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ খুব দ্রুতই এখানে রেলেভেন্ট হয়ে গেল। রাজনীতি রেলেভেন্ট হয়ে যাওয়ায় মানেই আওয়ামী লীগ ফিরে আসা, তাদের নেতারা ফিরে আসা সময়ের ব্যাপার, তাদের সভানেত্রী ফিরে আসা সময়ের ব্যাপার, হয়তো কারো সহায়তায়,
কিংবা গণতান্ত্রিক স্পেসের মধ্যে তারা ফিরে আসবে, কিংবা জেল জুলুম নির্যাতন সহ্য করার মানসিকতা নিয়ে তারা হয়তো ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগ এখানে দাঁড়িয়ে গেছে, তাদের সমর্থন এখানে দাঁড়িয়ে গেছে। যে সমর্থন দাঁড়িয়ে ছিল আগে সেটা আবার উজ্জীবিত হয়েছে। শুধুমাত্র একটা নেতৃত্ব এসে যখনই ঢুকে পড়বে তখন এই নেতৃত্ব আবার চাঙ্গা করে যখন দলকে টেনে তুলবে, দেখবেন এই আওয়ামী লীগ আবার দেখবেন যে বড় সড়ো দল, তাদের কাছে আবার কেউ পাত্তা পাচ্ছে না। বিএনপি এবং আওয়ামী লীগের ছায়ার মধ্যে আর কাউকে দেখা যাবে না। এখানে মাহফুজ আলম একটা কথা বলেছেন যেটা খুবই ইন্টারেস্টিং। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। নির্বাচন, সংস্কার, তারপরে হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে একে অপরের সাংঘর্ষিক করে তুলে এগুলাকে এক ধরনের বার্গেনিং টুল করা হলো। যে বিএনপি নির্বাচন চায়, ওকে, তাকে সংস্কার মানতে হবে। আচ্ছা, জামাত সংস্কার চায় বা নির্বাচনটা ডিলে করতে চায়, ঠিক আছে, তাহলে নির্বাচন থেকে তারা দূরে থাকতে হবে। এইরকম এই বার্গেনিং টুলে পৌঁছে গেছে এরকম। এখন মাহফুজ আলমের হঠাৎ স্ট্যাটাসের কারণ কি? তিনি তো দীর্ঘদিন চুপই ছিলেন, বেশ কয়েকদিন স্ট্যাটাস দেননি। তিনি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন, আমি দেখেছি, সেখানে একটা না দুটা ভিডিও তিনি দিয়েছিলেন, খুব অল্প কিছু কথা বলেছিলেন সেখানে। কিন্তু এই স্ট্যাটাসটি আমরা দেখেছি যেদিন একযোগে শেখ হাসিনার বেশ কিছু সাক্ষাৎকার বেশ কিছু ভারতীয় মিডিয়ায় প্রকাশ হলো, বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আমি একটা অনলাইনে পড়তেছিলাম, মোটামুটি বড় সড়ো একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে তারা, মানে শেখ হাসিনা যা বলেছে সবই তুলে ধরেছে। এবং অনেক মিডিয়াতে দেখেছিলাম শেখ হাসিনার মোটামুটি একটা সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকটা নিউজ করেছে। অর্থাৎ এখানে আওয়ামী লীগ রেলেভেন্ট হয়ে গেছে। আওয়ামী লীগের ভোটাররা আগামী কিছুদিনের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তাদের নেতৃত্ব ফিরিয়ে নিয়ে আসার একটা আন্তর্জাতিক হয়তো বা প্রচেষ্টাও রয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমি অনুপস্থিত আছি, এর মানে এই নয় যে আমি নীরব আছি। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন ভারতে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করছেন। প্রাথমিক দিকে তিনি যেভাবে বন্দি টাইপের ছিলেন সেই অবস্থায় এখন আর নাই। তিনি অনেক বেশি যোগাযোগ করছেন এবং এটা ভারত খুব বেশি প্রকাশ করছে না। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে, এই ফিরে আসার যে পায়ের আওয়াজ, যে প্রতিধ্বনি, সেটা কিন্তু শোনা যাচ্ছে। সেটা শুনেই মাহফুজ আলম এই স্ট্যাটাসটি দিচ্ছেন এবং তিনি এটা স্পষ্টত ইঙ্গিত দিচ্ছেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরেছে, কিভাবে ফিরে আসছে, তার কিন্তু যে প্লট বা তার যে যা যা দরকার তার জন্য সব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়ে গেছে। এবং শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি আন্তর্জাতিক প্রচেষ্টায়, কূটনৈতিক প্রচেষ্টায় এবং বাংলাদেশের ন্যূনতম গণতন্ত্র ফিরে এলে, ন্যূনতম গণতান্ত্রিক স্পেস ফিরে এলে তিনি দেশে ব্যাক করবেন। তিনি এরকম কথা বলছেন। এখন প্রশ্ন থাকতে পারে বাংলাদেশে কি ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা? আমি বলবো অবশ্যই আছে। বিএনপি সরকার আসার পর এখন পর্যন্ত আমি মনে করি যে মানুষ কথা বলতে পারছে, সরকারের সমালোচনা করতে পারছে। আগামী দিনে কি হয় আমি জানি না। তবে আওয়ামী লীগের রাজনীতি করার স্পেসটা এখনো খুবই সীমিত বলতে নাই বললেই চলে। এখনো মিছিল করলে গ্রেপ্তার করা হয়, কোথাও তারা বৈঠক করলে গ্রেপ্তার করা হয়। হয়তো শেখ হাসিনা তার নিজের দলের রাজনৈতিক গণতান্ত্রিক স্পেসের কথা বলছেন। তিনি যদি সেটা পান, সেটা হয়তো তিনি ফিরে আসবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার যে পায়ের আওয়াজ, সেটা মাহফুজ আলম শুনতে পাচ্ছেন এবং সেজন্যই তিনি সতর্ক করছেন। তিনি এরপরে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে স্পষ্টত বলছেন যে আসলে জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের ফেরানো ঠেকানোর জন্য। পাশাপাশি এবং তিনি এই যে সংস্কার বা অনেক কিছু দলিল টলিল নিয়ে যে বসছে এবং দলিল নিয়ে যে আন্দোলন বা দাবি আদায়ের খেলা চলছে, সেগুলা থেকে দূরে সরে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা তিনি বলেছেন। এবং তিনি মূলত সবাইকে একসঙ্গে থাকার, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। পরবর্তী স্ট্যাটাসে তিনি এরকম কথাই বলছেন। এই যে জুলাই সনদ, তারপরে সংবিধান সংস্কার পরিষদ, এইসব আলাপেই তিনি যাননি এবং তিনি স্পষ্টত বুঝে গেছেন এইসব আলাপের কোনো মানেই নাই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।